কিছু বললে আমি আমার ক্ষমতা নেই, আরে বাবারে কি কান্নাকাটি। আরে ভাই হাদি মারা গিয়েছে, আপনি জানাজার ওইখানে গিয়েছেন, জানাজার ওইখানে গিয়ে আপনি শেক্সপিয়ারের কবিতা পড়েন, আকাশে বাতাসে কি মানে কি 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 মানে শুনলে চোখ দিয়ে পানি চলে আসে। হাদি তোমাকে আমরা বিদায় জানাতে আসিনি, হাদি তুমি আছো আমার বুকের ভেতরে। আরে মিয়া আপনার কাছে এটা শুনতে চাইছেন? আপনি মিয়া রাষ্ট্রের প্রধান, আপনি বিচার করবেন আসামি কোথায়, আপনি সে আসামি দেবেন, বলে আসবেন যে এতক্ষণের মধ্যে পুলিশকে এটা ধরতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে এই আসামি ধরতে হবে, না হলে স্বরাষ্ট্রমন্ত্রী বাদ। আপনি যা সেখানে কবিতা পড়েন, কান দেন, এটার জন্য আপনি রাষ্ট্রের প্রধান? আপনি কিছুই পারেন না, তো কিছুই যদি না পারেন ভাই সরেন, আপনার থাকতে বলছে কে? আপনি এখানে থাইকে এই যে বিপ্লবটা যে ধ্বংস করে দিলেন, এখন কালকে বিএনপি ধরেন ক্ষমতায় আসবে, কালকে বিএনপি ক্ষমতায় এসে কী পাবে? একটা দেশের মধ্যে চোর বাটপার সব এগুলি দেয়া দেশ ভরা, তো কী করবে বিএনপি? 2 বছর পরে তারা কান্নাকাটি শুরু করবে যে দেশ তো চালাইতে পারছে না, চোর বাটপার সব আপনি রেখে দিয়ে গেছেন। আরে ভাই একটা বিপ্লব হওয়ার পরে এত 2,500 মানুষকে চোখের সামনে মেরে ফেললো, ভিজুয়ালি সব কিছু দেখা যায়, আপনি আওয়ামী লীগের লোকজন বসে আছে, আপনার বসানোই তো খোদা বক্সা, আপনার বসানো, আপনি এইটুক পারেন নাই যে আওয়ামী লীগের এই যে যারা যারা হয়েছে, নিহত হয়েছে, এই মামলাগুলো হয়েছে, মামলার আসামিদেরকে সব ধরতে হবে, পারেন না আপনি এই অর্ডারটা দিতে? আপনি করেন না। আপনি হাদি মারা গেল, আরে ভাই 7টা দিন ছেলেটা এইভাবে পড়ে থাকলো, আপনি 7টা দিনের ভেতরে তাকে আসামিগুলো ধরতে পারলেন না। হাদি কি দেশে হাজার হাজার নাকি? এগুলো শতাব্দীতে একবার দুবার আসে, তা আপনি তারা হারায় ফেললেন আপনাদের ভুলের কারণে, আপনি তাদের ধরতে পারলেন না। এই দেশে পুলিশ চাইলে এটা ধরতে পারে না। ইউনূস সরকারের অনেকে এটার সাথে জড়িত, যেই কারণে তাকে ধরা যায়নি। আমি যতটুকু জানি সে এখন পর্যন্ত দেশে আছে, তাকে ধরা হচ্ছে না, ধরা হবে না। এই যে এখন ইনকিলাব মঞ্চ আবার নতুন করে তারা রাস্তায় নেমেছে, এটার জন্য কারোর কোনো ভ্রুক্ষেপ নাই। এনসিপি খুলনাতে তাদের একটা ছেলে মারা গিয়েছে, আমি 2 দিন আগে ফেসবুকে ঢুকলাম, হাসনাতের পোস্ট, হাসনাত খালি একটা পোস্ট করেছে, এর বাইরে সার্জিস, নাহিদ, আসিফ, ওই ছেলেটারা নিয়ে কিছুই বলে নাই, তাদের দরকার নাই, যার যার মতো শেষে সুন্দরভাবে ঘর সংসার করছে। এই বিপ্লবটা এখন তারা এগুলি বিপ্লবের বলে এগুলি মব, এগুলি নাকি মব, এটা নিয়ে করা যাবে না, কারণ যেভাবে আছে খাচ্ছে, সুন্দরভাবে খাচ্ছে যাচ্ছে। এই যে এতগুলি পোলাপানির রক্ত বেচা, যে তারা যে এই ছাত্রনেতা হলো নতুন নতুন পাঞ্জাবি আর পারফিউম পরে যে তারপরে প্রথম আলো পরিদর্শনে যায়, তাদের একটা জিনিস বোঝা উচিত যে আপনাদের দায়িত্ব এইটা না। আপনি 2 দিন পরে সংসদে যাবেন, আর শেষ আপনার আপনি সংসদে না, আপনি যান না কয়েকদিন পরে, তো আপনি যার সাথেই যান, যে কোনো দলের সাথে আপনি করবেন না করে যদি আপনি যান, তাহলে তো ভোট চাইতেও যাইতে পারবেন না, জেনে যাবেন ওই পিটানি খাবেন। আর যদি কোনো দলের সাথে হয়েও যান, মনে করেন কালকে আপনি বিএনপির সাথে হয়ে গেলেন, বিএনপির যে লোকটাই 15 বছর ওইখানে কষ্ট করেছে, পরিশ্রম করেছে, অর্থ করেছে, জেল খেটেছে, সে লোক আপনারা ছেড়ে দিবে? সে প্রথম কথা হচ্ছে সে স্বতন্ত্র হিসাবে দাঁড়াবে, পাশ করতে যদি নাও পারে, তারপরেও আপনার ওইখানে এমপি থাকতে দিবে না। আপনি শান্তিতে ওইখানে যাইতে পারবেন না। ঢাকায় বসে বসে খালি ওই মাসে মাসে ভাতাটা নেবেন, গাড়িতে চড়বেন, সংসদে যাবেন, একটু ভাবসাব নিয়ে পারফিউম টারফিউম দিয়ে ঘুরবেন, এমপি সাহেব হবেন, এই জীবনে শেষ, এইটাই শেষ। এরপরে আর জীবনে কোনো সুযোগ পাবেন না, ইউনিয়নের মেম্বার হওয়ার সুযোগও জীবনে পাবেন না। এখন যারা এই যে ইউনূসের চেয়ারে বিক্রি করে যারা বিশাল আকারে ভাবসাব নিয়ে আসেন না, স্বরাষ্ট্রমন্ত্রী টন্ত্রী আরও বিভিন্ন জন থেকে আমরা তো খবর রাখি, আপনার পাশের চেয়ারের লোকই আমাদেরকে ভাই সব জানায়, কে আমার বাংলা এডিশনের চিঠি ইস্যু করেন, কে কী করেন। বাংলা এডিশন ইলিয়াস না, ইলিয়াসকে বাংলা এডিশন তৈরি করে নাই। এই ইলিয়াস হইতে বহুত কষ্ট করতে হয়েছে, বহুত পরিশ্রম করতে হয়েছে, বহু এই নির্যাতন সহ্য করে তারপরে ইলিয়াস হুসাইন হইতে হয়েছে। এত সহজে ইলিয়াস হুসাইন হয় নাই। আপনি আমার 2 দিনে লাথি মারা ফেসবুক বন্ধ করে দিয়ে তারপরে করে দেবেন, আর ফেসবুক তৈরি হবে ইনশাআল্লাহ, ওদের মাসে মাসে সপ্তাহে সপ্তাহে দিনে দিনে ফেসবুক ইউটিউব তৈরি হবে। আমরা কি দেশে ভাইসে আসছি নাকি যে আপনি এখান থেকে করে দিবেন? অতএব আমরা সরকারকে যেটা বলতে চাই যে ভাই আপনাদের হাতে এখনও সময় আছে। ডক্টর ইউনূস আপনাকে এখনও দেশের মানুষ ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে আপনাকে, আপনার দিকে তাকিয়ে আছে, আপনি শেষ পর্যন্ত একটা কিছু করে দিয়ে যাবেন এই দেশটার। এই দেশ যদি নাকি ভারতের হাত থেকে এই সরকার
ঠিক করে দিয়ে যেতে না পারে, আপনি বিএনপির দোষ দিয়ে লাভ নাই ভাই। কারণ বিএনপি পলিটিক্স করে, সে পলিটিক্স করতে যায়, সে সরাসরি ভারতের বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ নিতে পারবে না যেটা সে ক্ষমতায় আসতে পারবে না, তার নানান ধরনের সমস্যা আছে। তা আপনি আর জামাত তো আছে, জামাত তো আরও বেশি ইন্ডিয়ার বিরুদ্ধে কিছু করতে পারবে না। তারা কিছু করতে, তাদেরকে এমনিতেই মনে করে তারা ইন্ডিয়া বিরোধী, পাকিস্তানের লোক, এই সেই, তারা পারবে না। সো আপনাকে করতে হবে। এই দেশের মানুষ কী চেয়েছিল, কী জন্য আপনাকে ক্ষমতায় বসিয়েছিল, সেটা আপনি খুব ভালো করে জানেন। সো আপনি যদি সেটা করতে না পারেন, তাহলে আমার মনে হয় এই যে 1.5 বছরে যে ড্যামেজটা আপনি করে, কেউ এখন যদি আমি আপনার বলে আপনি এখন চলে যান, এখন চলে গেলেও তো হবে না ভাই। আপনি যে ড্যামেজ করে দিয়ে গেলেন, এই ড্যামেজ ঠিক করবে কে? এখন প্রথম আলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে, আরে ভাই প্রথম আলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে প্রথম আলো, ছায়ানট, উদীচী, এগুলো তো বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান না, এরা ইন্ডিয়ান প্রতিষ্ঠান, এটা পত্রিকা অফিস না, এটা ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থার একটা শাখা অফিস বাংলাদেশে বসিয়েছে। আপনি প্রথম আলোরে নিয়ে যা মনে চায় বলেন, পত্রিকা অফিস, অনলাইন, এটা একটা গণমাধ্যম, এই সেই। তো গণমাধ্যম ঠিক আছে, তো বাংলা এডিশন কি জঘন্য মাধ্যম নাকি? বাংলা এডিশন কি? বাংলা এডিশন এই গত 1.5 বছরে যা করেছে, খুঁজে নিয়ে দেখেন, নিউজগুলো দেখেন, যায় ছোট্ট একটা 40-50 জনের একটা টিম যা করা হয়েছে, এটা বাংলাদেশের অনেক গণমাধ্যম, কোনো গণমাধ্যম করতে পারে নাই, কোনো গণমাধ্যম সেটা করতে পারে নাই। আমরা সেটা করেছি, করে দেখিয়েছি যে সম্ভব কথা বলা এই দেশে। আর প্রথম আলো এখন আপনারা বিশাল গণমাধ্যম। তো প্রথম আলো যে খুনের সাথে জড়িত, প্রথম আলো মিথ্যা তারেক রহমানের বিরুদ্ধে কথা বলেছে, খালেদা জিয়ার নাকি পাকিস্তানে কানেকশন আছে, তারেক রহমান নাকি কোন কোন জঙ্গি সংগঠনের সাথে তাদের নাকি সম্পৃক্ততা আছে, তারা নাকি বসুন্ধরার কাছ থেকে 100 কোটি টাকা চাঁদা চেয়েছে, খালেদা জিয়া নিজে পাঠিয়েছেন টাকা আনার জন্য, এগুলো লিখেছে। জঙ্গি মানুষকে, আলেমদেরকে জঙ্গি বানিয়ে তাদেরকে ক্রস ফায়ারে দিয়েছে, গুম করেছে, গুমের সময় কনফারেন্সে কথা বলেছে তারা, ভিডিওতে পাশে বসে থেকে ইন্টারভিউ নিয়েছে, সন্তোষ শর্মা, ইন্ডিয়ান হাই কমিশনের লোকজনটন নিয়ে এগুলো নিয়ে কথা বলেছে। তাদের ব্যবস্থা নেবেন না? আজকে আপনি বলেন কোনো কিছু হইলেই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি, আর বেটা অস্থিতিশীল আপনারা তৈরি করেছেন, আপনারা অস্থিতিশীলতা তৈরি করেছেন, এই জন্য অস্থিতিশীল। আমার চোখের সামনে দিয়ে যখন দেখি যে আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের লোকজন ঘুরে বেড়ায়, যাদের বিরুদ্ধে 4-5টা করে মামলা, পুলিশের ভেতরে এখনও 4-5টা মামলার আসামি, তারা এখনও পুলিশে চাকরি করছে, অফিস করছে, সময় টেলিভিশনে একটার পর একটা সাংবাদিক, যেগুলো হাসিনারি করেছে, এক টেলিভিশন থেকে আরেক টেলিভিশন, এখন ওই গ্লোবাল টেলিভিশন, ওই স্টার টেলিভিশন, নানান টেলিভিশনে আওয়ামী লীগের লোকজনকে এগুলো কি করা হচ্ছে। এটা এখন কোনো ব্যাপারই না, এটা এখন পান্তা ভাত হয়ে গেছে, এমন একটা অবস্থা। তাদের বিরুদ্ধে কোনো আর ব্যবস্থা নেওয়া যাবে না। এই জন্য এতগুলো মানুষ মারা গিয়েছে নাকি? আপনি আসবেন, সুন্দর করে বসবেন, খাবেন দাবেন, ঘুষ খাবেন, সব কিছু চলবে আগের মতো। এই জন্য দেশ স্বাধীন হয় নাই। দেশ আমি আমার জায়গা থেকে ততদিন এইটা মনে করব যে বিপ্লব চলমান থাকবে, যতদিন এই দেশের জাতীয় সঙ্গীত, চুরি করে আনা জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীত পাল্টাইতে হবে। এই দেশে 16ই ডিসেম্বর আমার সাথে দেশপ্রেম দেখাইতে আসেন না। 16ই ডিসেম্বরে আপনি বিজয় দিবস মনে করেন, 16ই ডিসেম্বরে আমি আপনার চাইতে বেশি বিজয় দিবস মনে করি, যেদিন মোদি তার ফেসবুকে পোস্ট করে বলা শুরু করবে যে 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা। এই যে মাঝখানে জুতা নিয়ে তারপরে করলাম না, আপনি তো পশুর মতো পৃথিবীতে আসছেন, হাগেন, খান, মুতেন, শেষ। তার একদিন আগে এই সরকার একদিন আগে তারা ভারতে 21 জন লোক পাঠানোর সরকারি সিদ্ধান্ত নিয়েছে। সে 21 জনের মধ্যে সেনাবাহিনী আছে, সরকারের লোক আছে, সব মিলে 21 জন যাবে বিজয় দিবস পালন করতে। আরে বেটা, বিজয় দিবস, আমার দেশে ভারত আসবে, আমি কেন তার দেশে যাব? তার বাংলাদেশের আর পাকিস্তানকে আলাদা করার জন্য সে যে ভারত পাকিস্তান কেন যুদ্ধ করেছে, এগুলো আমরা জানি, এগুলি বাদ দেই। আমার দেশ তো স্বাধীন হয়েছে, আমরা এখন স্বাধীন দেশ। সে আমার যুদ্ধের সময় ভারতের অনেক সেনা মারা গিয়েছে, আমরা মেনে নিচ্ছি, সে আমার দেশে আসবে, আমরা তাকে ইনভাইট করব। আমার লোক যাচ্ছে ওই দেশে, বিজয় দিবস কার? আমি 16ই ডিসেম্বর 1971 সালে দেখলাম যে এইখানে জেনারেল অরোরার কাছে জেনারেল নিয়াজি কাগজ সাইন করে দেওয়া যাচ্ছে। এখন আবার ভারত বলে আমাদের বিজয় দিবস, বাংলাদেশের নামটা পর্যন্ত বলেনি তার ফেসবুক পোস্টে। আর আপনি আমার উপরে এসে চেতেন, আমার দেশপ্রেম শিখান। এই দেশের প্রতি প্রেম দেখাইতে গিয়ে জীবনের বহুত কিছু হারিয়েছি, আপনি আমার দেশপ্রেম শিখান। আপনি যেসব চিটার, বাটপার, ছোট লোক, এক একটার অবস্থা দেখলে বিরিয়ানির দোকান থেকে টাকা খায়,
ওই মানুষের কাছ থেকে বিকাশে টাকা খায়। ওই এক মহিলা আছে কি মেঘনা আলম না কি আলম, এটা সৌদি এক দূতাবাসের কর্মকর্তা, তার বাসায় কাজের বুয়া হিসাবে ঢুকেছে। কাজের বুয়া হিসাবে ঢুইকা তারপরে ব্ল্যাকমেল করে টাকা পয়সা দেয় না দেখে এখন তার বিরুদ্ধে এক মামলা। তো এরা তো এগুলির করে না, তাড়াতাড়ি তারা লোক নিয়ে গিয়েছে। আরেকটা আছে ওই যে নীলা ইসরাফিল। এই নীলা ইসরাফিল কি করেছে, এই হাসান আরেফ ভদ্র একটা লোক, আমার রাত 3টা 4টা সারাদিন আমার কাছে ওগুলি এখনও হিস্ট্রিতে আছে হোয়াটসঅ্যাপে। ওরে বললেন আমার সাথে চ্যালেঞ্জ করতে, আমার হোয়াটসঅ্যাপে আছে। 10 দিন ফোন করলে একদিন করতাম না। এই সারা রাত ভাই আমাকে হাসান আরিফ মেরে ফেলছে, আমাকে হাসান আরিফ লাগাইতে চায়, আমাকে হাসান আরিফের ছেলে জোর করে লাগাইতে চায়, এই তারা খালি লাগাইতেই চায়। এরপরে এসে তুষার তারে লাগাইতে চায়। তা আমি হঠাৎ করে হাসান আরিফ লোকটা মারা গেল। পরে ওর ফ্যামিলির একজনের কাছে শুনলাম, আমার ফোন দিল, এই লোক ইউরোপে থাকে, বললো ইলিয়াস ভাই আপনি কি জানেন যে এই লোকটা কেন মারা গেল? কেন? ভাই এই এর ছেলের বউটার এটার অত্যাচারে মারা গেল, এর এই যে অপমান অপদস্থ করেছে না, এটা লোকটা নিতে পারে নাই। কি বলেছে যে ও শ্বশুর নাকি ওরে লাগাইতে চায়। জঘন্য কথা। আমার খালি সে ভাই প্লিজ আপনার সাথে একটা লাইভে আনেন, ভাই প্লিজ আপনি একটা কথা বলেন। তাহলে আপনি আপনার প্রমাণ দেন। 10 দিন পরে একবার ফোন রিসিভ করে আমাকে, হ্যাঁ প্রমাণ পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। একটা ভিডিও পাঠায়, অডিও পাঠায়, কি পাঠায়, ওইখানে ওগুলি কিছু নাই। হ্যাঁ ভিডিও কলে তার শ্বশুর তার সাথে কথা বলছে, তার ভিডিও কলে আপনার শ্বশুর আপনার বাইরে গিয়েছে, দেশের বাইরে গিয়েছে, আপনার বাড়িতে আপনার বাচ্চাদের হয়তো দেখতেছে, যে ভিডিও কলে কথা বলতে পারে না, একটা স্ক্রিনশট দেওয়া বলে ভিডিও কল। তো ভিডিও কলে স্ক্রিনশট দেওয়া মানে কি আপনার লাগাইতে চায়? কি চেহারা তার, আরে বাবারে বারো হ্যারেকালে লাগাইতে চায়। এখন সে ওই ফিল্টার মারা, তারপরে তোর আসল ছবি আমাদের কাছে নাই, মানুষ দেখে নাই, তুই ফিল্টার মারে আসলেই মানুষ মনে করবে তুই ওই রকম আর তোরে লাগাইতে যাবে। তো এরকম কিছু এই ফুটপাতের কিছু জিনিসপত্র আমার পিছনে লেগেছে। ভাই তুই যেখানে গিয়ে বিক্রি হয়েছিস, ওইখানে ইলিয়াস যদি বিক্রি হতো, তুই বিক্রি হয়েছিস 5 টাকায়, আমি 5 কোটি টাকায় বিক্রি হইতে পারতাম, ইলিয়াস বিক্রি হয় নাই। তুই মনে করছিস যে তুই যেখানে দালালি করে তারপরে করছিস, এটা ওই দালালি আমি করতে পারতাম না? দালালি করার জন্য জন্ম নেই। তবে এই গত 1 সপ্তাহে যা দেখলাম, এই দুনিয়ায় আপনি যদি ভালো থাকতে চান, আপনার কোনো ঝামেলা টামেলা আপনার ঘাড়ে আসবে না। যদি ভালো থাকতে চান তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, কিছু চোর বাটপার টাটপার কিছু লোকজন আছে, এগুলি নিয়ে কিছু বলবেন না, চুপচাপ থাকেন, এগুলো ম্যানেজ করতে চাক, এগুলি যেমন ইচ্ছা। আমার নিজেরও দোষ আছে, কিন্তু আমি নিজেও আসলে রিয়েক্ট করি, এটা আমার সমস্যা। আমি এই সমস্যার সমাধান করতে পারি না। আপনি আমার কী করবেন বলেন? কতবার যে নিজের সাথে নিজে যুদ্ধ করি যে এইসব এগুলি নিয়ে কোনো কথা বলবো না। ইভেন এই যে আজকে যেটুকু বললাম, এটাও কিন্তু আমি ভিডিওর আগে বলেছি, আমি আর কারোর কোনো কিছু জবাব দেবো না। আবার এই দেখেন ভিডিওতে বলে ফেললাম। যাই হোক, সরি ভাই, বলবো না আপনাদের নিয়ে। যে যা মনে চায় বলেন গিয়ে আমার নিয়ে, আমি কারোর কথার আর জবাব দিব না। এগুলো করতে গেলে নিজের আসল যে কাজ, ভাই ওদের কাজ কি? ওদের কাজ এই যে বিরিয়ানি দোকান থেকে 2টা টাকা নেওয়া, এই 2টা বিকাশ করলো, ওই যে বিকাশ তারেক 2টা বিকাশ নেওয়ার জন্য কি আহারে করে টাকা পাঠান, প্লিজ পাঠান। সারাদিন লজ্জা শরম একটা মানুষ কেমনে পারে রে ভাই এগুলি? আমার কাজ তো ভাই ওইটা না রে ভাই। আমি গত 1.5 বছরে ভাই আমি পারি নাই, সবার জন্য করতে পারি নাই, কিন্তু আমি যেগুলি করেছি, যাদের জন্য করেছি, তারা আপনাদের কাছে বলবে একদিন যে ইলিয়াস আমার জন্য কি করেছে, ইলিয়াসের অবদান কি, এটা তারা বলবে। আর আমার তো ভাই এই কাজ নেই, এই কাজ করতে গেলে আমি ওই কাজ করতে পারবো না। আর এই যে গত 1 সপ্তাহ আগে এই যে খুব দেখিয়েছি, ভাই আপনি তো আমার জায়গায় নাই, তাই না? আমি জানি কি জিনিস নিয়ে কি করতে হয়। এই আসিফ নজরুল ফোন করেছে, যে আমার রেকর্ড আছে সব, ভাই ইলিয়াস ভাই আপনার কি অবস্থা, ভাই ইলিয়াস কি হয়েছে বলেন, হ্যাঁ কী চান বলেন। স্যার কিচ্ছু চাই না স্যার, খালি এই যে আপনি এই মোস্তফা ফারুকি টারুকি যে প্রথম আলোর মালটাল এগুলো নিয়ে আসেন, এগুলো সরান স্যার, কিচ্ছু চাই না আপনাদের কাছে। এই যে অ্যাটর্নি জেনারেল বিশাল ভালো সম্পর্ক ছিল ভাই, হঠাৎ করে তারা মিলে এই দিলীপ আগারওয়ালের ছেড়ে দিল। আরে ভাই এটা রয়ের বিশাল মানে বিরাট সদস্য, এটা খুব গুরুত্বপূর্ণ সদস্য, তারা আপনারা ছেড়ে দিলেন। এই আসিফ নজরুল তার এই আগের যে জজ টজ যেগুলো ছিল, যেগুলো মানে বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনার সাথে যারা সম্পৃক্ত, খালেদা জিয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, তারেক রহমান সম্পর্কে বাজে কথা বলেছে, বিভিন্ন সাথে জড়িত, তাদেরকে সে এখনও পর্যন্ত জেলা দায়রা জজ টজ যেগুলো বানিয়ে রেখেছে, গুরুত্বপূর্ণ সব সিএমএম টিএমএম এগুলো পদগুলোতে তাদের বসিয়ে রাখা রয়েছে। তার পিএস
সেটাও ছিল আপনার আগের এই ABM খায়রুল হকের পিএস, তাকে সে এনে পিএস বানিয়ে রেখেছে। তো অনেকের সাথেই ভাই খুব ভালো সম্পর্ক ছিল। এই যে এখন যাদের নিয়ে কথা, এই যে সালাউদ্দিনরা জিজ্ঞেস করেন যে সালাউদ্দিন ইন্ডিয়াতে থাকতে আমার সাথে ঘন্টার পর ঘন্টা এই সালাউদ্দিনের সাথে কথা হইতো, ইলিয়াস এইটা এইভাবে করতো, ভালো মনে করতাম। তো মা পরে দেখি যে মা এখানে এসে সে এর বিরুদ্ধে কোনো অভিযোগ করে না, তারপরে এসালাম এগুলি এগুলি করলে ভাই আপনাদের সাথে আমরা মিলে থাকবো কেমনে? আমি যাদের সাথে করেছি, আমার সাথে আমি চাইলে তাদের সাথে বিশাল ভালো সম্পর্ক রেখে অনেক সুবিধা নিতে পারতাম। নেই এই দেশের জন্য নেই। এটা যদি আমার পাপ হয়ে থাকে, পাপ করেছি। যদি আমার মতো এরকম পাপই দেশে যদি নাকি না থাকে, যেদিন থাকবে না সেদিন দেশ মনে হয় ভালো থাকবে, কোনো সমস্যা নাই। আপনারা ভালো থাকেন ভাই। আপনাদের যারা আমারে নিয়ে যাদের ক্ষোভ আছে ভাই, আপনাদের সবার কাছে ভাই সরি ভাই। আপনারা এই আমারে নিয়ে সারাদিন গুতাগুতি করতে থাকেন, কোনো সমস্যা নাই। আমার কাজ ভাই ওইটা না। আপনারা আমার প্রতিদ্বন্দ্বী না। আমি যেই কাজ করি ওই কাজে যদি আপনি আমার প্রতিদ্বন্দ্বী হইতে আসেন, আমি আপনার ওয়েলকাম করবো যে হ্যাঁ করেন। 2টা বিডিআরে জামিন করান, 2টা আলেমরে জামিন করান, একটা পুলিশের একটা সৎ অফিসার তারে এই পানিশমেন্ট দিয়ে এক জায়গায় পাঠিয়েছে, আর একটা অসৎ অফিসার আছে এক জায়গায়, তারে এখান থেকে সরান। এই করেন না, আপনি আমার কাছের লোক থাকবেন। আপনি বিএনপির আমি লোকেদের বিরুদ্ধে কথা বলি না, বিএনপির সব লোককে আমার বিরুদ্ধে, বিএনপির সব লোকের বিরুদ্ধে আমি কথা বলি। আমার মুখ থেকে এখন পর্যন্ত তারেক রহমানের নিয়ে কোনো বাজে কথা শুনেছেন কেন? বলি নাই। কারণ ভাই আমি বিএনপির তার বিরুদ্ধেই বলি। আমি তারেক রহমানের চাইতে তো আমার সালাউদ্দিনের সাথে বেশি ভালো সম্পর্ক ছিল। আমি সালাউদ্দিনের সাথে যদি ভালো সম্পর্ক রাখতাম, আমি বিএনপিতে এমন কি আছে যেটা পাইতাম না? হ্যাঁ, তো সবই করতে পারতাম। তো রাখি নাই কেন? কারণ ইন্ডিয়া কানেকশন আছে এই জন্য। আমার টার্গেট ভাই একটাই, আমার এই বাংলাদেশে আমি পলিটিক্স করি আর আমি সাংবাদিকতা করি, আমার যেইটাই করি মনে করেন ইউটিউবার হই আর টিকটকার হই আর ফেসবুকার হই, যেইটাই হই ভাই, আমার রক্তের গ্রুপ ইন্ডিয়া নেগেটিভ। আমার এই ইন্ডিয়ার সাথে আমি কোনো আপোষ করতে পারবো না, সেটাই করছি, সেভাবেই চলছি। দোয়া করেন সবাই, আল্লাহ যেন এই দেশটাকে ভারতের হাত থেকে বাঁচায়। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আবারও সবশেষ বলে যায় একটা কথা ভাই, আপনাকে মানুষ এই বাংলাদেশে আরেক বাটপারকে মানুষ ভালোবাসা দিয়েছিল, শেখ মুজিবকে। ওই বাটপার 4 বছরে মানুষকে এমন জ্বালাইছে, মানুষ মিষ্টি খেয়েছে সে মারা যাওয়ার পরে। সো আপনারও মানুষ প্রচণ্ড ভালোবাসে, কিন্তু ভাই খালি কথা না, খালি সুন্দর করে কথা বলে দিয়ে আপনি সব কিছু ঠিক করে দেবেন। আপনি যাওয়ার পরের দিন কিন্তু আমরা সব কিছু হিসাব করব যে স্যার কী করে দিয়ে গেলেন। যদি আপনার কারণে, আপনার এই লোকগুলোর কারণে, চোর বাটপারদের কারণে যদি নাকি দেশটা বিপদে পড়ে, এটার জন্য বাংলাদেশের মানুষ আপনাকে ক্ষমা করবে না। আপনাকে সারা জীবনে এই গ্লানি সহ্য করতে হবে। আর যদি আসলেই ভালো কিছু একটা করে দিয়ে যান, কারা কত বিশাল ক্ষমতাশালী আমরা দেখতে চান, আপনার পিছনে থেকে মানুষ যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে। আপনি ডাক দিয়েন যে আমি এই করতে পারছি না, আপনি বলেন খালি। আপনি না বলে যদি নাকি আপনি নিজেই চোর বাটপারদেরকে সামনে বসায় রেখে তারপরে বলেন আপনি কিছু করতে পারেন না, এটা তো আমরা বিশ্বাস করব না। কারণ আপনি সরকারের থেকে আপনি চাঁদাবাজদের ধরেন না। বিএনপিতে যে কজন চাঁদাবাজ আছে, তারেক রহমান লন্ডনে বসে তাদেরকে বহিষ্কার করতে পারে, তো আপনি দেশে থেকে পারেন না কেন? এই কাজগুলো আপনাকে করতে হবে ভাই। যদি না করেন তাইলে আমার মনে হয় এই বিপ্লবের যেই দায়ভার, যে ব্যর্থতার যে দায়ভার, এই দায়ভারের জন্য আপনি নিজেও দায়ী থাকবেন।